আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা শৈশবে রাক্ষস এবং খোক্কস এই গল্প শুনিনি, এরকম লোক খুব কম আছে, নাই বললেই চলে। আমাদের চাচা চাচি, দাদা দাদি, নানা নানি থেকে শুরু করে মা খালা যারা আছেন, আমরা বায়না ধরতাম রাক্ষস এবং খোক্কসের গল্প শোনানোর জন্যে। আবার আমরা শৈশবে যে গল্প শুনেছি, ঠিক একই গল্প আবার আমাদের সন্তান সন্ততি, আবার আমাদের ইতিমধ্যে যাদের নাতিপুতি হয়েছে, আমরা তাদেরকে ঘুম পাড়ানোর জন্য একই গল্প বলে থাকি। তো রাক্ষস এবং খোক্কস এটা বলতে কি বোঝায়, এটা নিয়ে আমার আসলে কখনোই ওরকম প্রশ্ন হয়নি, কিন্তু আজকে ভিডিও করতে গিয়ে মনে হলো আরে বাবা, রাক্ষস সম্পর্কে তো আমার একটা পোর্ট্রেট আছে, যে এগুলো সব মানুষকে খেয়ে ফেলে, অদ্ভুত এক প্রাণী, বড় বড় দাঁত, চিবিয়ে চিবিয়ে মানুষের সব কিছু খেয়ে ফেলে, এমনকি একেবারে একটা মানুষকে আস্ত গিলে খাওয়ার মতো ভয়াবহ অবস্থা তার রয়েছে। এবং সেই রাক্ষসের মধ্যে আবার নারী রাক্ষস আছে, পুরুষ রাক্ষস আছে। তো পুরুষ রাক্ষসরা প্রায়ই যেটা হয়, গরু খেয়ে ফেলে, ছাগল খেয়ে ফেলে, মানুষও খায়, পুরুষ মানুষদেরকে খায়। আর নারী রাক্ষসদের ব্যাপার হলো যে এরা মনোহরি, রূপ বদলাতে পারে, এবং এরা বিশেষ করে বড় বড় রাজা বাদশাদের উপর ভর করে। তারপরে রাজার স্ত্রী সেজে, সুন্দরী স্ত্রী সেজে তারা সেই রাজপ্রাসাদে ঢুকে, এবং সময় এবং সুযোগ মতো তারা করে কি, রাজপরিবারের যে সকল রাজার প্রিয় পাত্র রয়েছে তাদেরকে খেয়ে ফেলে। রাজার স্ত্রী, সন্তান থেকে শুরু করে অনেককে খেয়ে ফেলে, এবং সবার শেষে রাজাকেও খেয়ে ফেলে। তো এই কাহিনী আমরা 19-20 করে মোটামুটি একই কায়দায় শুনে আসছি শৈশব থেকে আজ অবধি। কিন্তু আজকের এই ভিডিও করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আসলে রাক্ষস তো বুঝলাম, কিন্তু খোক্কস বা খোক্কস এটা কি? এই প্রশ্নটা আমি নিজে কখনো করিনি। এ কি রাক্ষসের স্ত্রী, রাক্ষসের ছোট ভাই, নাকি রাক্ষসের পাইক পেয়াদা? খোক্কস বলতে আসলে কি বোঝায়? এনিওয়ে, এটা নিয়ে যেহেতু শৈশবে কখনো প্রশ্ন হয়নি, আমরা রাক্ষস এবং খোক্কস এই দুটো শব্দমালাকে একত্রে ব্যবহার করেছি ভয়াবহ কিছু একটা বোঝানোর জন্য। ওই পর্যায়ে থাকুক। এখন রাজনীতির সঙ্গে রাক্ষস এবং খোক্কসের যে গল্পীয় চরিত্র, সাহিত্যের যে চরিত্র, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করে মূলত আজকের যে বিষয়টি আলোচনা করব তা হলো, একটি দেশে যখন স্বৈরাচারী ব্যবস্থা গড়ে ওঠে, রাতারাতি কি সেই স্বৈরাচারী ব্যবস্থাটি রহিত করা সম্ভব? 2 নম্বর হলো যে সমাজের এমন কি আবর্তন হয়, বিবর্তন হয়, যে সেখানে এক জালেম যায় আর এক জালেম আসে, এক চাঁদাবাজ যায় আর এক চাঁদাবাজ আসে, এক জাহেল যায় আর এক জাহেল আসে। এই যে শত বছরের যে একটা চক্র, এই চক্রের মধ্যে আমরা কেন যে আমরা স্বপ্ন যে দেখি, যে রাজাকে নিয়ে, যে বাদশাকে নিয়ে, যে খলিফাকে নিয়ে, যে নেতাকে নিয়ে, তারা কেন আসেন না? আমার এই জীবন তো চলে গেল, আমি তো শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুনে আসছি, তার ন্যায় বিচারের, তার জ্ঞান এবং গরিমার। আমার রাজাদের কেন এত জ্ঞান হয় না? এরা কেন এত বোকা হয়? আমি যে গল্প শুনে এসেছি, জনকল্যাণে বাদশা হারুন আর রশিদ, প্রজা পালনে বাদশা হারুন আর রশিদ, জ্ঞান বিজ্ঞানে সেই খলিফা আল মামুন। তো আমার এই বাংলায় কেন মামুন আসেন না? এই বাংলায় কেন হারুন আর রশিদ হয় না? কেন সুলতান সুলেমান হয় না? কেন হযরত উমর হয় না? কি দোষ এই বাংলার? আমি এ যুগে বসবাস করছি, আমারও তো বয়স প্রায় 60 বছর হতে চলল। না হয় আমি পাপী তাপী মানুষ, কিন্তু আমার বাবা, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি তো পাপী ছিলেন না। আমার দেখা জীবনের শ্রেষ্ঠতম মানুষ আমার বাবা। এই পৃথিবীর বহু রাজা দেখেছি, বহু বাদশা দেখেছি, মন্ত্রী, এমপি, সিনেটর, কংগ্রেসম্যান, সারা দুনিয়াতে দেখেছি। রাজা, রাজাধিরাজ, সম্রাট, তাদেরকে দেখেছি, তাদের রাজপ্রাসাদে দেখেছি। এই যুগে
তাদের বাসভবনে দেখেছি, আবার প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে অবহেলিত দরিদ্র এবং যাকে বলা হয় ঈমান হারা মানুষদেরকে দেখেছি এই বাংলায়। তো এত মানুষের মধ্যে বারবার শুধু কেন আমার বাবার পোর্ট্রেট আমার কাছে চলে আসে? তিনি তো প্রচলিত শিক্ষায় আমার মতো এতটা শিক্ষিত ছিলেন না, কিন্তু তার 7টি সন্তান, আমরা 7 ভাই। তো এই সবাইকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য তার যে প্রচেষ্টা, সেটা তো আমিও পারছি না। আমার সন্তানদেরকে, অর্থাৎ আমার বাবা তার সন্তানদেরকে যে পর্যায়ে নিয়ে গেছেন, আমি এখন পর্যন্ত আমার সন্তানদেরকে তার ধারে কাছেও নিতে পারিনি। তো আমার সেই বাবা, মানে পূবের চাঁদ যদি পশ্চিমে উঠে যায়, তাহলে এই পৃথিবীর যত পাপ রয়েছে, পঙ্কিলতা রয়েছে, অসৎ আচরণ রয়েছে, আমাকে মেরে ফেলো, আমি বলতে পারবো না যে আমার বাবার সম্পর্কে আমি তো দেখিনি, শুনিনি। বরং আমাকে যদি পৃথিবীর সমস্ত তথ্যপত্র হাজির করা হয়, আমি বলবো যে না, আমার বাবা নির্লোভ, নির্দোষ, ভালো, মুমিন এবং মুত্তাকি। একই কথা প্রযোজ্য আমি আমার দাদাকে দেখেছি তার জন্য, একই কথা বলতে পারি আমার নানার জন্য। তো আমার বাবার কি এমন পাপ রইল যে তার জমানাতে তিনি কোনো ভালো শাসক পেলেন না? কেন তার জমানাতে তিনি কোনো খলিফা ওমর পেলেন না? আমার দাদার কি হলো যে সে ব্রিটিশ জমানা থেকে, বা নানার কি হলো, তারা কেন কখনো কোনো ভালো শাসক পেলেন না? তো আজকে 2025, যদি 1925 এই 100 বছরের ইতিহাস ধরি, সেই 100 বছরের ইতিহাসের মধ্যে বাংলা স্বস্তিতে ছিল, সুন্দর ছিল, শান্তিতে ছিল। আমি তো এরকম কোনো নজির দেখছি না। আমাদের পাপ কি? এই জমিনের পাপ কি? এখানে কেন বারবার রাক্ষস খোক্ষস আসে এবং বারবার স্বৈরাচারী পয়দা হয়? এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই যে আমরা যে রূপকথা রাক্ষস এবং খোক্ষস, তাদের যে ভয়াবহ চরিত্র, সেই ভয়াবহ চরিত্রের চেয়ে নির্মম এবং নিষ্ঠুর চরিত্র হলো রাজনীতিতে যদি কেউ রাক্ষস হয়ে যায় কিংবা খোক্ষস হয়ে যায়, সে শুধু একটা মানুষকে গিলে খায় না। আপনি চিন্তা করুন যে এই রাজনীতিতে যখন ইলিয়াস আলী, বিএনপির নেতা, তাকে গুম করা হলো, কিংবা যখন নারায়ণগঞ্জের 7 মার্ডার করা হলো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের সেই যে কুখ্যাত কোহিনূর হত্যা, সিরাজ শিকদার হত্যা, কিংবা কর্নেল তাহেরের যে ফাঁসি, এরকম সব জমানাতে শহীদ নূর হোসেনের হত্যাকাণ্ড, সেলিম দেলোয়ারের হত্যাকাণ্ড, তো এর সঙ্গে আপনি কোন রাক্ষসের তুলনা দিবেন? কোন খোক্ষসের তুলনা দিবেন? কোন ছলনাময় বা ছলনাময়ীর তুলনা দিবেন? ফলে রাজনীতিতে যারা জন্ম নেয়, তারা শুধু মানুষের হাড্ডি, মাংস, রক্ত নয়, মানুষের মল, মূত্র, আবর্জনা পর্যন্ত তারা খেয়ে ফেলে, গুম করে ফেলে, ভ্যানিশ করে দেয়। রাক্ষস কখনো কারো বাড়ি খেয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খেয়েছে, এরকম গল্প আমরা কখনো শুনিনি। রাক্ষস কখনো কোনো মানুষের মনোবেদনার কারণ হয়েছে, মস্তিষ্কের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে, এই ঘটনা আমরা কখনো শুনিনি। রাক্ষস জাস্ট একটা মানুষকে ধরে, তারপর শেষে তাকে খেয়ে ফেলে। ওই সময়টুকু আমরা যেভাবে একটা গরু ছাগল খাই, মুরগি খাই, মুরগি বুঝতে পারে না, গরু ছাগল বুঝতে পারে না, অলনে ছাড়েন, আমরা ধরে জবাই করে তাকে খেয়ে ফেলি 2 থেকে 3 মিনিটের মধ্যে কেল্লা ফতে। তো রূপকথার যে রাক্ষস, সেই রূপকথার রাক্ষস আমাদেরকে ধরে, গলা টিপে মেরে ফেলে, অথবা আমাদের বুকে তার যে নখ, তারপরে শেষে তার যে থাবা, এটা বসিয়ে দিয়ে কখনো কখনো সিরিঞ্জে যেভাবে রক্ত শুষে নেয়, ভ্যাম্পারের যে আমরা গল্প পড়ি, ঠিক ওরকম আমাদের রক্ত শুষে নেয়, তারপর আমাদেরকে মজা করে তারা খেয়ে ফেলে। এই কাজগুলো করতে, মানে খেতে হয়তো তার একটু সময় নেয়, কিন্তু আমাদের মারতে তাদের আসলে 4-5 মিনিটের বেশি সময় লাগে না, এভাবে গল্পে বর্ণনা করা রয়েছে। কিন্তু কোনো একটা রাক্ষস কাউকে মনের কষ্ট দিয়েছে, কাউকে বঞ্চিত করেছে, কারো স্ত্রী ধরে নিয়ে গেছে, কন্যাকে ধরে নিয়ে গেছে, ধর্ষণ করেছে, তারপর কারো অর্থ সম্পদ লুট করেছে, কারো বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, কারো